বন্যার পানিতে ভাসছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা ফেনী। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে পানি প্রবেশ করায় জেলার ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। গেল ৩ দিনে পানিবন্দী হয়ে পড়েছেন ১.৫ লক্ষাধিক মানুষ। বর্ষা এলেই আতঙ্কিত হয়ে পড়েন এই জনপদের মানুষ। অবর্ণনীয় কষ্টের মাঝে থাকা বন্যার্তদের একটাই দাবি, ত্রাণ নয়, টেকসই বাঁধ চাই। মাহফুজ নান্টুর রিপোর্টে দেখুন বিস্তারিত। গেল বছরের বন্যার ধকল কাটতে না কাটতে এবছর আবার বন্যার কবলে ফেনীর ৩ উপজেলার ১.৫ লাখ মানুষ। কয়েকদিনে মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত ১০০ গ্রাম। দুর্ভোগে পড়েছেন ১.৫ লক্ষাধিক মানুষ। খোলা আকাশের নিচে আশ্রয়কেন্দ্রে, বাড়ির ছাদে ও সড়কে অবস্থান নিয়েছেন বন্যা দুর্গতরা। তাদের দাবি, বছর বছর বন্যার কবলে তারা পড়তে চায় না, ত্রাণ চায় না। তাদের একটাই চাওয়া, টেকসই বেড়ি বাঁধ। টেকসইভাবে বাঁধগুলো যদি বাঁধে তাহলে আমরা পানিতে ক্ষতিগ্রস্ত হব না। আমাদের ত্রাণের দরকার নেই, আমাদের চাই আমাদের সংস্কার হোক। বেড়িবাঁধগুলো দেওয়া হতো বা সুন্দরভাবে দেওয়া হলে আপনার যে পানিটা আসতো না। দখল, দূষণ ও নাব্যের কারণে মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর বেড়ি বাঁধ ভেঙে জনপদ প্লাবিত হয়। গেল ৯ বছরে এই ৩টি নদীর ১৭৩টি স্থান দিয়ে বাঁধ ভেঙেছে। বর্তমানে একটি প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ৮,২০০ কোটি টাকার প্রকল্পটি একনেকে পাশ হলে টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা সম্ভব বলে মনে করেন ফেনী পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। নদীগুলি ভরাট হয়ে একবার শুরু হয়ে গেছে, যা পানি কনজিউম করতে পারে না, বিদায় এখন এই বন্যা হচ্ছে আর কি। যাহা এই প্রকল্পটা যদি আমরা পাশ করে নিয়ে আসতে পারি, টেকসই বেড়িবাঁধ করলে আমাদের বন্যা প্রতিরোধ হবে আর কি, ফেনীবাসীর বন্যা প্রতিরোধ করতে পারবে। বন্যার হাত থেকে রক্ষা পেতে টেকসই বাঁধ নির্মাণের জোর দাবি জানিয়েছেন ফেনীবাসী। এনটিভি নিউজ ডেস্ক। এদিকে বৃষ্টিপাত কিছুটা কমলেও নোয়াখালীতে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উজানের ঢল অব্যাহত বৃষ্টিতে তলিয়ে গেছে ৯ উপজেলার নিম্নাঞ্চল। পানিবন্দী প্রায় ৬৪,০০০ পরিবার। দুর্গতদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে ৪৬৬টি। এছাড়া কুমিল্লায়ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বাড়ছে গোমতী নদীর পানি। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী অনেক এলাকা। সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ সরবরাহ করা হচ্ছে দুর্গতদের মধ্যে। তবে অনেক স্থানে তা পৌঁছায়নি বলে অভিযোগ বানভাসীদের। দুঃসময় কাটিয়ে অনেকটা ইতিবাচক ধারায় দেশের পুঁজিবাজার। গত ৪ কার্যদিবসে বেশিরভাগ শেয়ারের দাম বেড়ে সূচক ৫,০০০ পয়েন্ট ছাড়িয়েছে। এমন ধারাবাহিক উত্থানে লোকসান কাটিয়ে আবারও মুনাফার প্রত্যাশায় সক্রিয় হচ্ছেন বিনিয়োগকারীরাও। মূল্যস্ফীতি কমার পাশাপাশি রিজার্ভ বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বাজার ঘুরে দাঁড়ানোর কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সেলিম মালিকের রিপোর্ট। স্বৈর সরকার পতনের পর ৬,০০০ পয়েন্টে থাকা পুঁজিবাজারের ধস কোনোভাবেই ঠেকানো যাচ্ছিল না। গত ২৮ মে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি সূচক নেমে দাঁড়ায় ৪,৬১৫ পয়েন্টে। এমন বাস্তবতায় নড়েচড়ে বসেন প্রধান উপদেষ্টাও। সংকট উত্তরণে নিয়ন্ত্রক সংস্থা বিসেক, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দেন। এরপর থেকেই একটু একটু করে ঘুরে দাঁড়াতে থাকে পুঁজিবাজার। গেল ২ সপ্তাহে ঘটে বড় উত্থান। ২.৫ মাসের মাথায় ডিএসসির সূচক ছাড়ায় ৫,০০০ পয়েন্ট। গত বৃহস্পতিবার পর্যন্ত সূচক দাঁড়িয়েছে ৫,০৬৮ পয়েন্টে। আস্থার সংকটের কারণে বাজারটা এতদিন নিম্নমুখী ছিল। সেই নির্বাচনী রোডম্যাপের কারণে সম্ভাবনা খুঁজে পাচ্ছে। মূল্যস্ফীতি কমে যাচ্ছে, আপনার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বেড়ে গেছে, তারপরে আপনার নির্বাচনে একটা সুবাতাস চলে আসছে, তারপর আপনার নিয়ন্ত্রণ সংস্থা প্রত্যেকের সাথে বসছে। সন্তুষ্ট বলা এখনই যাবে না, মানে বাজারটা পজিটিভ দিকে টার্ন নিচ্ছে, এতটুকুই আমরা বুঝি বা বুঝতে পারি। বিশ্লেষকরা বলছেন, চলমান উত্থানের ধারা বজায় থাকলে সরকারের হস্তক্ষেপ ছাড়াই পূর্ণ মাত্রায় ঘুরে দাঁড়াবে বাজার। গুজব সৃষ্টি যাতে না করে এবং হয়তো সিকিউরিটি এক্সচেঞ্জ বা যেন হস্তক্ষেপ না করে। আমি আসতেছি করবো, এটার মানুষ ভয় পায় যায়। তো সালে টাকা দিয়ে ব্যবসা করতে যাব, করতে যাব কেন, হয়তো ঝামেলা নেব। তবে একটি টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে জরুরি মানসম্মত শেয়ার। এর জন্য দেশের ভালো কোম্পানিগুলোকে বাজারে আনতে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের আহ্বান জানান তারা। আজকে যদি একটা আইপিও দেন,
তাহলে এই আইপিওটা আস্তে আস্তে 1-1.5 বছর লেগে যায়। সব কাজ করে আইপিওটা লিস্টিং পর্যন্ত 1 মাসের ভিতরে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে পরে ভালো কোম্পানিরা আসতে সুযোগ পাবে। এছাড়া নিয়ন্ত্রক সংস্থা বিসেক, জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ব্যাংক যৌথ উদ্যোগ নিলে বাজারে বিদেশি বিনিয়োগ টানাও সম্ভব বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। ডলার মোটামুটি যদি স্টেবল হয়ে যায় তাহলে বিদেশি ফান্ডও আসবে। পলিসি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার 11তম দিনে আজ যশোর ও খুলনায় পথসভা ও পদযাত্রায় অংশ নেবেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। যশোরে গণঅভ্যুত্থানে হতাহত পরিবারের সঙ্গে মত বিনিময় করবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। জুম্মার নামাজের পর যশোর মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হয়ে ঈদগাহ মোড়ে গিয়ে শেষ হবে। সেখানে অনুষ্ঠিত হবে পথসভা। এর আগে গতকাল মাগুরা ও নড়াইলে পদযাত্রা ও পথসভা করেন তারা। মাগুরায় পথসভায় এনসিপি প্রধান বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে ফ্যাসিজমের সঙ্গে জড়িতদের বিচার করতে হবে। হুঁশিয়ারি করেন, বাংলাদেশে যে কোনো দেশের আগ্রাসন রুখে দেয়া হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ, দেশের মৌলিক সংস্কার ও নতুন সংবিধান নিয়ে টালবাহানা চলছে। এ ব্যাপারে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পরে নড়াইলে পদযাত্রা ও পথসভায় এনসিপির তরুণ নেতারা বলেন, বৈষম্যহীন সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্যই গণঅভ্যুত্থান হয়েছিল। দেশ গড়ার সংগ্রামে সবার সহযোগিতা চেয়েছেন তারা। ক্যাম্পাসে রাজনীতি চর্চার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎ করে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। ভারী বৃষ্টি উপেক্ষা করে ক্যাম্পাসে রাজনীতির বিরুদ্ধে স্লোগান দেয় তারা। এ সময় ছাত্র দলের বিরুদ্ধেও বিক্ষোভ করে ছাত্ররা। এর আগে গত বছরের 7 অগস্ট চুয়েটের 136তম সিন্ডিকেট সভায় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। গতকাল কেন্দ্র থেকে চুয়েট ছাত্রদলের কমিটির ঘোষণার খবরে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করে। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে 25 কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। জেলার আশুগঞ্জ গোল চত্বর থেকে সরাইল বিশ্বরোড কুট্টাপাড়া মোড় হয়ে বিজয়নগরের রামপুর পর্যন্ত এই যানজট। হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কে 4 লেনের কাজের কারণে সড়ক সরু হয়ে গেছে। পাশাপাশি আশুগঞ্জ বিশ্বরোড মোড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত, যেখানে গাড়ি এসে 70 কিলোমিটার গতি থেকে কমে 5 কিলোমিটারে নামতে বাধ্য হচ্ছে। একটি ট্রাককে একটি মোড় পার হতে লাগছে প্রায় 20 মিনিট। ফেনীর বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিভিন্ন নদী রক্ষাবাঁধের 21টি স্থানে ভাঙন দিয়ে পানি ঢুকে নতুন করে 10টি সহ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন পানিবন্দী লাখো মানুষ। দুর্গতদের ত্রাণ সহায়তায় কাজ করছে বিজিবি ও সেনাবাহিনী। আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি কমলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে নোয়াখালীতে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। এই বৃষ্টি এখন যেন ফেনীবাসীর অভিশাপ। বৃষ্টির কারণে ফেনীতে বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। গ্রামের পর গ্রাম তলিয়ে আছে। গৃহবন্দী অবস্থায় রয়েছে লাখো মানুষ। বেড়িবাঁধের ভাঙন স্থান দিয়ে পানি ঢুকে ফেনী সদর, ছাগলনাইয়া, পরশুরাম সহ নতুন করে 10টি গ্রাম সহ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। সাপে কাটার আতঙ্কে প্রাণ বাঁচাতে অনেকে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। বাড়ি থেকে জিনিসপত্র আর পূজায় পথে সাপে কামড় দিছে। পরে সবাইখানে হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওনারা টেস্ট মেস করছে, পরীক্ষা দিচ্ছে। সব করাবার পরে বলতেছে বিষ আছে শরীরে। এখন বলছি যে সদরে নিয়ে যাওয়ার জন্য। রাত হলে পোকামাকড়ের ভয়ে আমরা ঘুম আসে না চোখের মধ্যে। হালকা বৃষ্টি হলে বন্যা আসে। বন্যার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়, আমাদের অনেক মাছ চলে যায়, আমাদের ঘরবাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়। যদি বেড়িবাঁধগুলা সঠিকভাবে মেরামত করত তাহলে আমাদের আজকের এই ভোগান্তি হতো না। ফেনীর মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও 21টি বাঁধের ভাঙন স্থান দিয়ে পানি প্রবেশ অব্যাহত আছে। টেকসই বাঁধ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানোর কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। তো 24-এর বন্যার পর এই প্রেক্ষিত পরিবর্তন হয়েছে। এখন আরও বড় আরও টেকসই আকারে বাঁধ নির্মাণের জন্য আমরা প্রকল্প প্রস্তাবনা দাখিল করেছি। জেলা প্রশাসনের তথ্য মতে 82টি আশ্রয় কেন্দ্রে প্রায় 9200 মানুষ আশ্রয় নিয়েছেন। ত্রাণ কাজে সহায়তা করছে সেনাবাহিনী ও বিজিবি।
আমাদের এই মুহূর্তে 2টা টিমই কাজ করছে। আমরা এখানে রান্না করা খাওয়া ডিস্ট্রিবিউট করেছি, আর আমাদের পরশুরামে কিছু ড্রাই ফুড ডিস্ট্রিবিউট করা হচ্ছে। এদিকে উজানের ঢল ও অব্যাহত বৃষ্টিতে তলিয়ে গেছে নোয়াখালী 9 উপজেলার নিচু এলাকা। পানিবন্দী প্রায় 64,000 পরিবার। এছাড়া কুমিল্লাও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, বাড়ছে গোমতী নদীর পানি। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী অনেক এলাকা। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিনের আলোচনায় কিছু বিষয় অমীমাংসিত থাকলেও বেশ কিছু বিষয়ে দুই দেশ একমত হয়েছে। ওয়াশিংটন সময় সকাল 9টায় আবার তৃতীয় দিনের আলোচনা শুরু হবে। শুক্রবার প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য দেওয়া হয়। দ্বিতীয় দিনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর জ্যামিসন গ্রেয়ারের সাথে একান্তে বৈঠক করেছেন। তার সাথে শুল্ক সংক্রান্ত আলোচনার পাশাপাশি দুই দেশের বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানির পাশাপাশি আমদানির পরিমাণ বাড়াতেও প্রতিশ্রুতিবদ্ধ এবং তা ইতিমধ্যে শুরু হয়েছে বলেও জানানো হয় ফেসবুক পেজে। বলা হয়, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ক্ষেত্রে বাংলাদেশ ন্যায্যতা ও প্রতিযোগিতামূলক পরিবেশ প্রত্যাশা করে। শুল্ক নিয়ে আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা। সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিলে এসব বলেন তিনি। রিজভী বলেন, এখনও ফ্যাসিবাদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, যারা সুযোগ পেলেই আবারও ফুঁসে উঠবে। অর্থনৈতিক অবস্থা বিবেচনায় তৈরি পোশাক কারখানা সহ দেশের সব কলকারখানা চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি পরামর্শ তার। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আগামী 100 বছরে আওয়ামী লীগ ফেরার সম্ভাবনা নেই। তারা নিজেরাই নিজেদের খুন করেছে। বলেন, দেশের সব সমস্যা আগামী দিনে তারেক রহমানের মাধ্যমেই সমাধান হবে। খালি সংস্কার করে নির্বাচন পিছিয়ে এইরকম গো ধরে থাকলে পরে বা শিশু বাচ্চার মতো চকলেট আমাকে পেতেই হবে, এই ধরনের প্রবণতা থাকলে ফ্যাসিবাদ কিন্তু নানা ছিদ্র পথে প্রবেশ করতে পারে এবং তারা যে চেষ্টা করছে না তা নয়। এবং আমরা একটা দীর্ঘস্থায়ী অগণতান্ত্রিক শক্তির কাছে জিম্মি হয়ে পড়ব। চাল নিয়ে চালবাজি যেন থামছেই না। নতুন চাল বাজারে আসলেও দাম কমার ক্ষেত্রে তার প্রভাব পড়ছে না, উল্টো বাড়ছে। সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দামও ছুঁয়েছে 300-র কোঠায়। গেল সপ্তাহের তুলনায় আরও বেড়েছে সবজির দাম, বাড়তি মাছ ও মুরগির দামও। বিক্রেতারা বলছেন, বৃষ্টি ও সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে। আরাফাত ইসলামের রিপোর্ট। সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে প্রায় 200 টাকা বেড়ে ঠেকেছে 300 টাকায়। বেগুন সহ অন্যান্য সবজির দামও চড়া। বিক্রেতারা বলছেন, গত 3 দিনের টানা বৃষ্টিপাত ও দেশের দক্ষিণাঞ্চলে বন্যার প্রভাব পড়েছে কাঁচা বাজারে। বর্ষাকালে তো সবজি দাম একটু বাড়বে, আর বর্ষাকালে জিনিসপত্র নষ্ট হয়ে যায় না, এজন্য মাল আমদানি কম, দাম একটু বাড়বে। অনবরত বৃষ্টি হয়েছে তো মরিচ টরিচের দাম বাইরে গেছে। উনি যে দাম বললো আমি ভাবতে পারি না এত দাম, হঠাৎ এত দাম হওয়াতে এখন কি করবো, অর্ধেক নিলাম, 250 গ্রাম নিলাম। গত সপ্তাহের তুলনায় বাজার দামটা তুলনামূলক বেশি। গত কয়েক মাস ধরেই অস্থির চালের বাজার। নতুন চালের চালান বাজারে এলেও কমছে না দাম। এক সপ্তাহে নতুন করে কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে মিনিকেট, নাজির সহ বেশ কয়েকটি চালের দাম। যেই মৌসুমে যে ধানটা আসার কথা, চাউলের দাম কমার কথা, এখন দেখতেছে আরো বাড়তেছে। যেমন প্রতি কেজি 28 চাউল আমরা কিনে হয়েছে যখন আসছে মৌসুমে আসছে কত 50-51 টাকা, সেই চাউল এখন হলো যায় 58 থেকে 59 টাকা। আর সব চাউলের দামই বাড়ছে মোটামুটি। সপ্তাহান্তে কেজিতে অন্তত 10 টাকা করে বেড়েছে মুরগির দামও। ব্রয়লার 170 আর সোনালী 300 টাকার আশেপাশে বিক্রি হচ্ছে রাজধানীর বাজারে। যদিও আগের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। খামার তো বিশেষ করে বন্ধ হয়ে গেছে এখন, এর জন্য একটু আমদানি কম, দাম একটু বাড়ছে। বাজার পরিস্থিতি আগের থেকে অনেকটাই বেড়েছে। বিশেষ করে মুরগির দাম অনেক ফ্ল্যাকচুয়েট করে। আপনি প্রতি সপ্তাহে যদি দেখেন, আপনি কোনো স্টেবল কোনো বাজার পাবেন না মুরগির বাজারে। এবছর ইলিশ যেন ছুঁতেই পারছেন না সাধারণ মানুষজন। 1 কেজি ইলিশ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 2500 টাকা। পাশাপাশি
ছোট বড় সব ধরনের মাছের দাম স্বাভাবিকের চেয়ে কেজিতে 100 থেকে 200 টাকা পর্যন্ত বেশি বলে মনে করছেন ক্রেতারা। সব মাছেরই দাম বেশি। চিংড়ি মাছ 1200 টাকা কেজি, বাইলা মাছ চাইতেছে 1400 টাকা কেজি, তারপরে ইলিশ মাছ তো চাইলে 2400-2500 টাকা চায়। এখন এই বাজার সম্ভব না। গেল সপ্তাহের মতো আগের দামেই কেজি প্রতি 55 থেকে 60 টাকা কেজি পেঁয়াজ আর আলু বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজিতে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরী বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়। এ সময় হেফাজত নেতারা বলেন, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ ও সার্বভৌমত্বের হুমকি। স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে এ ধরনের কার্যালয় বসানো মূলত বিদেশি এজেন্ডা বাস্তবায়নের ঘৃণ্য প্রচেষ্টা বলে অভিযোগ করেন তারা। অবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান হেফাজত নেতারা। হুঁশিয়ারি দেন, তা না হলে আরও কঠোর কর্মসূচির ডাক দিতে বাধ্য হবেন তারা। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ পারভেজ। মাসুদ, বানভাসীদের কি অবস্থা আর পানি কি নামতে শুরু করেছে? হ্যাঁ নাপিসা, আপনি যেরকম বলছিলেন, নোয়াখালীতে গতকাল রাত থেকে এখন পর্যন্ত আর কোনো বৃষ্টিপাত হয়নি। সেই হিসাবে আবহাওয়া অধিদপ্তর তারা বলছেন যে মাত্র 65 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। সেই হিসাবে তারা গড় অনুপাতে দেখিয়েছে যে অনেক বৃষ্টিপাত কমে গেছে। আগামীকালকে থেকে আর কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, তবে মৌসুমি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনি দেখতে পাচ্ছেন যে আমার পায়ের নিচে এখনো পানি, আমার ডাইনে পায়ে বামেও পানি। সেখানে আমার পিছনে জজকোর্ট, সামনে শহীদ মিনার, ডান পাশে আমাদের নোয়াখালী প্রেস ক্লাব, আর ডান পাশে আছে আমাদের নোয়াখালী সার্কিট হাউস যেখানে পুলিশ সুপার এবং জেলা প্রশাসকের বাসভবন, আর সামনে আমার শহীদ মিনার। তো এখানে সবসময় জলমগ্ন হয়ে থাকে। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে এই যে জলাবদ্ধতা, গত বছরের থেকে এই বছর পর্যন্ত জলাবদ্ধতার যে এই সময় ছিল, এই সময়ের মধ্যে প্রশাসন অনেক কাজ করতে পারবে বলে এলাকাবাসী জানিয়েছে। কিন্তু তারা বলছে যে কেন প্রশাসন কাজ করেনি, কেন প্রশাসন সংস্কার কাজ করে, কেন প্রশাসন নালা খাল বিল এরা পরিষ্কার করতে পারেনি। তারা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে। আজকে তারা একটা সামাজিক সংগঠন তারা সময় বেঁধে দিয়েছেন যে আগামী রোববারের মধ্যে যদি প্রশাসন কোনো উদ্যোগ না নেয় জলাশয় পরিষ্কার অথবা জলাবদ্ধতা নিরসনে, সেই হিসাবে তারা রাস্তায় নামবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। সেই হিসাবে আমি প্রশাসনের সাথে কথা বলেছি, সেনাবাহিনীর নেতৃত্বে একটি টিম কাজ করবে আগামী রোববার সকাল থেকে। তারা বলছে যে খাল বিল নল নালী যত ময়লা আছে সবগুলো তারা পরিষ্কার করবে। আমি আপনাকে একটু বেশি আমি আপনাকে বলে রাখি যে নোয়াখালীর টোটালি এইটা একটা নাভি, এই সবসময় একটা জলমগ্ন হয়ে থাকে। তো এখানে পরিবেশ সুন্দর হোক, সফল হোক, এটাই এলাকাবাসী চাচ্ছে। আমার কাছে এই ছিল নোয়াখালীর সর্বশেষ তথ্য। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের 35% শুল্ক বহাল থাকলে রপ্তানি ও বিনিয়োগ ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা উঠে আসে। চেম্বার সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, বাংলাদেশের যে ক্ষতি হবে তার মধ্যে অন্যতম নারায়ণগঞ্জের শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প সহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান। তাই সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ দেন তিনি। নির্বাচিত সরকার ছাড়া দেশের সার্বিক উন্নয়ন অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের কাঠের ব্রিজ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপি সবসময় জনকল্যাণে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানান তিনি। বিএনপি ও এর সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা এ সময় তার সাথে ছিলেন। মাদারীপুরে সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের মেয়ে ঐশী খান ও তার স্বামীর স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের আদেশের নোটিশ বাসভবনের দরজায় টাঙিয়ে দিয়েছে দুদক। বৃহস্পতিবার শহরের শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কের প্রধান সড়ক হরিকুমারিয়া এলাকার শাহজাহান খানের নিজ বাসভবনে যান দুদকের লোকজন। এ সময় কাউকে না পেয়ে ভবনের দরজায় দুদকের আদেশের নোটিশ টাঙিয়ে দেয়।
শাহজাহান খানের মেয়ে ঐশী খান ও তার স্বামী তানভীর হাসানের স্থাবর অস্থাবর সম্পত্তি আয়ের উৎস ২১ কার্য দিবসের মধ্যে দুদকের অনুসন্ধান ও তদন্ত ২ বিভাগে দাখিল করতে বলা হয়। সিলেট ও সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করেন। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় কাপড়, প্রসাধনী সামগ্রী, গরু, মহিষ, বিভিন্ন মশলা। জব্দকৃত পণ্যের বাজার মূল্য আনুমানিক ১,৯৩,০০,০০০ টাকা। তবে চোরা কারবারি কাউকে আটক করা যায়নি। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বেলা বাড়ার সাথে সাথে যানজট কিছুটা কমে আসতে শুরু করে। জেলার আশুগঞ্জ গোল চত্বর থেকে সরাইল বিশ্ব রোড কুট্টাপাড়া মোড় হয়ে বিজয়নগরের রামপুর পর্যন্ত এই যানজট। হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়ককে 4 লেনের কাজের কারণে সড়ক সরু হয়ে গেছে। পাশাপাশি আশুগঞ্জ ও বিশ্ব রোড মোড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত, যেখানে গাড়ি এসে ৭০ কিলোমিটার গতি থেকে কমে ৫ কিলোমিটারে নামতে বাধ্য হচ্ছে। একটি ট্রাককে একটি মোড় পার হতে লাগছে প্রায় ২০ মিনিট। মোংলা বন্দরে ২০২৪-২৫ অর্থ বছরের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ২০২৪-২৫ অর্থ বছরে মোংলা বন্দরে জাহাজ এসেছে ৮৩০টি, আর জাহাজ আগমনের লক্ষ্যমাত্রা ছিল ৮০০টি। কার্গো হ্যান্ডেলিং হয়েছে ১০৪.১২ লাখ মেট্রিক টন, লক্ষ্যমাত্রা ছিল ৮৮.৮০ লাখ মেট্রিক টন। কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে ২১,৪৫৬ TEUs, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ২০,০০০ TEUs। রাজস্ব আয় হয়েছে ৩৩৩ কোটি ৮৭ লাখ টাকা, লক্ষ্যমাত্রা ছিল ৩৪৩ কোটি ৩৩ লাখ টাকা। ক্ষমতায় যেতে নয়, দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ চায় বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি যেন ক্ষমতায় যেতে না পারে সেজন্য একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব বলেন। সমাজে নতুন করে বৈষম্য সৃষ্টি হয় এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে জুলাই গণ অভ্যুত্থানের নেতাদের প্রতি আহ্বানও জানান তিনি। যারা নির্বাচন নিয়ে নানা কথা বলে নির্বাচন ব্যর্থ করার চক্রান্ত করছে, তারা যদি সেই অবস্থান থেকে ফিরে না আসে তাহলে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। গণতন্ত্রবিহীন রাষ্ট্রে যে কোনো অগণতান্ত্রিক উপসর্গ মাথা চাড়া দেয়। সুতরাং বৈষম্য বিরোধী আন্দোলনে যখন আমরা বৈষম্য করি নাই, বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয়ের মালা যারা গলায় পড়লেন, তারা এমন কাজ করেন না যে আপনারা নিজেরাই বৈষম্য সৃষ্টি করছেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, একটি দল তাদের কোটি কোটি লোক আছে বলে জাহির করে নির্বাচনে অংশ নিতে চায়, কিন্তু বিচার সংস্কার ছাড়া কোনো নির্বাচন এদেশের মানুষ মেনে নেবে না। জুলাই পদযাত্রার ১১তম দিনে বিকেলে যশোরে পথসভায় একথা বলেন তিনি। সভায় দলের অন্য নেতারাও বক্তব্য রাখেন। যশোর থেকে সাইফুল ইসলাম সজলের পাঠানো রিপোর্ট। দলের আগামীর আন্দোলন দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে হবে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, একটি দল তাদের কোটি কোটি লোক আছে বলে জাহির করে, কিন্তু বিচার সংস্কার ছাড়া কোনো নির্বাচন এদেশের মানুষ মেনে নেবে না। এই কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে দেখায় না, বিচার সংস্কার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে। যশোর শহরের জজ কোর্ট ঈদগাহ মোড়ে এনসিপি যশোর জেলা শাখা আয়োজিত এই পথসভায় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সংস্কারের লক্ষ্য পূরণ না হলে তাদের দল রাজপথে নামতে বাধ্য হবে। বাংলাদেশের মানুষ জুলাই অভ্যুত্থানে যেভাবে রাজপথে নেমে এসেছিল সংস্কারের দাবিতে, তার থেকেও বহুগুণে তারা রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। দলের উত্তরের মুখ্য সংগঠক সার্জিজ আলমের সঞ্চালনায় পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাসনাত আব্দুল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ। হাসিনার পতিত দোসররা একটা পক্ষ পালিয়েছে ভারতে, আরেকটা পক্ষ পালিয়েছে লন্ডনে। যদি গুসা করেন তাহলে ধরে নিব আপনারাই
সংস্কারে বাধা দিচ্ছে। এর আগে দিনের প্রথম কর্মসূচি হিসেবে শহরের রেল রোডের চারখাম্বার মোড়ে একটি অভিজাত হোটেলে জুলাই অভ্যুত্থানের নিহত পরিবারের সদস্য ও আহতদের সাথে সাক্ষাৎ করেন এনসিপি নেতৃবৃন্দ। পথসভা শেষে খুলনার উদ্দেশ্যে রওনা হয় জুলাই পদযাত্রা। এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিনের আলোচনায় কিছু বিষয় অমীমাংসিত থাকলেও বেশ কিছু বিষয়ে দুই দেশ একমত হয়েছে। শুক্রবার ওয়াশিংটন সময় সকাল ৯টায় আবার তৃতীয় দিনের আলোচনা শুরু হয়েছে। শুক্রবার প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য দেওয়া হয়। দ্বিতীয় দিনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর জেমিসন গ্রেয়ারের সাথে একান্তে বৈঠক করেছেন। তার সাথে শুল্ক সংক্রান্ত আলোচনার পাশাপাশি দুই দেশের বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানির পাশাপাশি আমদানির পরিমাণ বাড়াতেও প্রতিশ্রুতিবদ্ধ এবং তা ইতিমধ্যে শুরু হয়েছে বলেও জানানো হয় ফেসবুক পেজে। বলা হয়, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ক্ষেত্রে বাংলাদেশ ন্যায্যতা ও প্রতিযোগিতামূলক পরিবেশ প্রত্যাশা করে। শুল্ক নিয়ে আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা। উড়োজাহাজে বোমা থাকার আশঙ্কায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা কাঠমান্ডু ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবার বিকেল 4:45টার দিকে বিজি 373 ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে অজ্ঞাতনামা ফোনে বিমানে বোমা থাকার হুমকি আসে। তারপর পুরো বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। ফ্লাইট থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়, তল্লাশি চালানো হচ্ছে বিমানে। তবে এখনও পর্যন্ত বোমার অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। হুমকির বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো চালুর পাশাপাশি পাট শ্রমিক সহ কর্মকর্তা কর্মচারীদের জীবন জীবিকা অব্যাহত রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের আওতাধীন 25টি পাটকল সরকারিভাবে পুনরায় উৎপাদন চালু, লিজ প্রথা বাতিল এবং শ্রমিকদের বকেয়া পরিশোধ করার দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান দলটির সভাপতি সাইদ আল নোমান। আগামী 17 জুলাইয়ের মধ্যে দলটির পেশ করা 8 দফা দাবি নিয়ে আলোচনার উদ্যোগ গ্রহণ না করলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয় সংবাদ সম্মেলনে।